নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। বৈঠকের আগেই বৈঠকে না, শনিবার বৈঠকে রাজি ছিলেন আন্দোলনকারীদের একাংশ। বৈঠকের পক্ষে সওয়াল করেন আন্দোলনকারী অনিকেত মাহাতো, কিন্তু কালীঘাটে যাওয়ার আগেই বৈঠকে না বসার সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তারদের আরেকটি অংশ। আর তাদের ভূমিকায় প্রশ্ন, লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়েই টালবাহানার অভিযোগ। জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপ প্রকাশ কুণাল ঘোষের। পাল্টা জুনিয়র ডাক্তারদের দাবি, এসব আসলে আন্দোলন ভাঙার ষড়যন্ত্র। আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। এই পরিস্থিতিতে রবিবার নয়া অডিও ক্লিপ প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথোপকথন শোনা যাচ্ছে। শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা নিজেরা বৈঠক করেন। তারই অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। এতে স্পষ্ট, জুনিয়র ডাক্তারদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে সিজুয়ার ডিপেন্ড করতে পারবে। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রীর আসা পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে। 23 জন নিত্য হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল মেসেজ রেসিপ্রোকেশন। হ্যাঁ, অবশ্যই আমার তাই বলা হয়। লাইভ টেলিকাস্টে আজকে তো পুরো জিনিস রবিবার এই অডিও ক্লিপ পোস্ট করে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরব হন। এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। কুণাল ঘোষের পোস্ট করা অডিওতে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর গলা শোনা গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পক্ষে সওয়াল করেন, যা মানতে চায়নি জুনিয়র ডাক্তারদের একাংশ। অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের মঞ্চ। শনিবার আচমকা সেখানে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। এরপর দুপক্ষের সহমতের ভিত্তিতে কালীঘাটে বৈঠকের সিদ্ধান্ত হয়। আমরা প্রোটোকলটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। এর আগে বৃহস্পতিবার নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হয়। সেদিনও লাইভ স্ট্রিমিং ইস্যুতে বৈঠক হয়নি। শনিবার ফের একই ছবি, এবার কালীঘাট। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। তখন রাত 8:17। এর 43 মিনিট পরে লাইভ স্ট্রিমিং ছাড়া, ভিডিওগ্রাফির শর্ত ছাড়া বৈঠকে রাজি হন চিকিৎসকেরা। তখন রাত 9টা। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে 1 কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। শনিবার রাতে শেষমেশ আর বৈঠক হয়নি। এরপর রবিবার সকালে কুণালের পোস্ট, জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও প্রকাশ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ
এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। তারা আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। শনিবার দুপুর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণাস্থলে মুখ্যমন্ত্রী। এতে বৈঠকের যে সম্ভাবনা তৈরি হয়েছিল রাতেই তা ভেস্তে যায়। আপনি আবার বলি, তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। তার আগে বরফ গলার সম্ভাবনা তৈরি হয় শনিবার দুপুরে। এদিন দুপুর 1টা আচমকা জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী। আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই, যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। কথা লেখা নেই, প্লিজ এসে করবে। আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চাপ পেয়ে ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয়, সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। আমরা 36 দিন বসে আছি না, আমরা 36 দিন বসে আছি। আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে আমরা তাহলে এখানে ভোট কাটছি না। কিন্তু জট কাটেনি, শেষমেশ ভেস্তে যায় বৈঠক। তখন ফের ধর্ণা মঞ্চের দিকে রওনা দেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিউজ 18 বাংলা। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্র, জড়িত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। আদালতে সওয়াল সিবিআই এর। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজি করের ঘটনায় তোলপাড়, তদন্তে সিবিআই। শনিবার টালা থানার অপসারিত ওসিকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। এই দুজনকে রবিবার শিয়ালদা কোর্টে তোলা হয়। সেই সময় তাদের জুতো দেখানো হয়। এদিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দীপক পরিয়া বলেন, কল লিস্টে দেখা গিয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ মণ্ডল। অভিজিৎ একজন পুলিশ অফিসার।
সব নিয়ম জানেন। ধর্ষণ এবং খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল সেটা তিনি ছিলেন না। তার কর্তব্যে গাফিলতি ছিল। সকাল 10টায় ঘটনার কথা জানা যায়। 1 ঘন্টা পর তিনি ঘটনাস্থলে পৌঁছন। চিকিৎসক জানান নির্যাতিতার মৃত্যু হয়েছে। তারপরেও অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় বলে অভিযোগ দায়ের করে পুলিশ। রাত 11:30টায় এফআইআর হয়। দেহ উদ্ধারের 14 ঘন্টা পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। বিচারক পামেলা গুপ্ত জানতে চান ওসির বিরুদ্ধে কি অভিযোগ। সিবিআইয়ের আইনজীবী বলেন, ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, কর্তব্যে গাফিলতির মতো অভিযোগ রয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে ভালো করে জানা উচিত ছিল ওসির, কিন্তু পুলিশ হিসেবে সঠিক তদন্ত করেননি। ঘটনাস্থল থেকে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট উঠাও উনি তদন্ত প্রক্রিয়া মেনে চলেননি। এরপর শিয়ালদা কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবী বলেন, ওসি মূল অপরাধী। আমাদের তরফে বলে দিলাম, কেউ মুভ করবেন না। অভিজিৎ মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, উনি পুলিশ অফিসার। তার বিরুদ্ধে সিবিআই কি এমন পেল যে গ্রেফতার করা হলো? মেমো অফ অ্যারেস্টে রিলেটিভের সই নেই। আমি গ্রাউন্ড অফ অ্যারেস্ট দেখতে পাইনি। সিবিআইয়ের আইনজীবী বলছেন, উনি মূল অভিযুক্ত নন। বৃহত্তর ষড়যন্ত্রের জন্য গ্রেফতার। টালা থানার ওসির জন্য জামিনের আবেদন করলাম, যে কোনো শর্তে জামিনের আবেদন। সিবিআইয়ের আইনজীবী বলেন, পুলিশ ও সিবিআইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পুলিশ বলেই তাকে গ্রেফতার করা হয়েছে এমন নয়, সন্দেহভাজন বলে তাকে গ্রেফতার করা হয়েছে। গত 9ই আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের অভিযোগে শুরু হয় তদন্ত। উঠে আসে আরজি করেন নানা দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তারপর ফের গ্রেফতার, এবার ধর্ষণ খুনের মামলায়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে। এই দুজনকেই 17ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। আরজি করে ধর্ষণ খুন, এই মূল মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। একজন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, আর একজন টালা থানার প্রাক্তন ওসি। ধর্ষণ খুনের মামলায় সিবিআই তাদের গ্রেফতার করলেও মূল অপরাধে তারা অভিযুক্ত নন। অর্থাৎ এখনো পর্যন্ত ধর্ষণ খুনে গ্রেফতার সেই একজনই। আরজি করে ধর্ষণ খুনের মামলায় দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার, কিন্তু ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআই ধারা দিয়েছে তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং কর্তব্যে গাফিলতির। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 2টি ধারায় মামলা রুজু করেছে কেন্দ্রীয় এজেন্সি। 61 নম্বর ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং 238 নম্বর ধারায় তথ্য প্রমাণ লোপাট। টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও সিবিআইয়ের একই অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং 199 ধারায় কর্তব্যে গাফিলতি। রবিবার সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদা কোর্টে তোলা হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবী বলেন, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল মূল অভিযুক্ত নন, তবে সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত। গত 9ই আগস্ট আরজি করে মহিলার দেহ উদ্ধার হয়। সেদিনই ধর্ষণ খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। এরপরে 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার পায়। এখনো পর্যন্ত আরজি করের মূল মামলায় একমাত্র গ্রেফতার সঞ্জয় রায়। তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এরপর সিবিআই গ্রেফতার করলো দুজনকে। তবে এই দুজনের কারো বিরুদ্ধেই সরাসরি ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআইয়ের নথিতেই তা স্পষ্ট। নিউজ 18 বাংলা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির ঠিক 2 দিন আগে সুপ্রিম কোর্টে আইনজীবী বদল জুনিয়র ডাক্তারদের সংগঠনের। সিনিয়র আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংকে দায়িত্ব, গীতা লুথরার বদলে ইন্দিরা জয়সিংকে দায়িত্ব। ইন্দিরার চেষ্টাতে কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং শুরু হয় দেশ জুড়ে। সন্দীপ ঘোষের আর এক রূপ। বহরমপুরে থাকাকালীন রূপান্তরকামীদের সঙ্গে সেক্স করতেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে বন্ধুত্বও পাতাতেন। তারপর কোয়ার্টারে ডেকে যৌন সম্পর্ক। চাঞ্চল্যকর অভিযোগ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে।
ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। দোসরা সেপ্টেম্বর আরজি করের দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। শনিবার ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। এই সন্দীপ ঘোষের আরেক রূপ প্রকাশ্যে। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন, যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত, কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসার যা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। এর আগে 2017 সালে হংকংয়ে এক পুরুষ নার্সকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সাত বছর আগে এরকম একটা ঘটনার কথা আমরা শুনেছিলাম। পুলিশে একটা ডিটেল করা হয়েছিল, বিষয়টার একটা ফয়সালা ওখানে হয়। রেল নাথ তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সেখানে কোনো একটা বলে শ্লীলতাহানি বা একটা কিছু ইনডিসেন্ট কিছু একটা এরকম কিছু একটা তারা অভিযোগ করেছিলেন। এবার রূপান্তরকামীদের কোয়ার্টারে ডেকে তাদের সঙ্গে সেক্স করার অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।